গাইস, বাজেট যদি হয়ে থাকে মাত্র 20,000 টাকা তাহলে কিন্তু ফোনের অভাব নেই মার্কেটে। এখন অফিসিয়ালি আনঅফিসিয়ালি অহরহ ফোন কিন্তু এখন মার্কেটে রয়েছে। তার মধ্যে থেকে আরো একটি ফোন চলে আসলো 20,000 টাকা প্রাইস পয়েন্ট, এবং সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 30। তো রিসেন্টলি কিন্তু ইনফিনিক্স নোট 30 সিরিজটি লঞ্চ হয়েছে, এবং তার মধ্যে দুটি ফোন নোট 30 এবং নোট 30 প্রো, এই দুটি ফোন কিন্তু যথেষ্ট ভালো কিন্তু স্পেসিফিকেশন আমাদের প্রোভাইড করছে। এবং প্রাইস সেগমেন্টে এই ফোন দুটি আপনাদের জন্য কেমন হবে, তো সেই হিসেবে আমরা আজকে ভিডিওটি করতেছি। তো আজকে আমরা কথা বলবো জাস্ট ইনফিনিক্স নোট 30 ফোনটিকে নিয়ে, যেটি কিনা একটি 4G ফোন, নট 5G। তো এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 20,000 টাকা প্রাইস পয়েন্টে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তো এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিওটি থাকছে। তো অবশ্যই সম্পূর্ণ দেখবেন ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে। ফার্স্ট অফ অল, ইনফিনিক্স নোট 30 ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে এটি কিছুটা অন্য টাইপের ডিজাইনের সাথে এসেছে অন্যান্য সিরিজের সাথে কম্পেয়ার করলে। তো ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যেটি কিনা একটি বক্সি কাটআউটের মাধ্যমে সেটআপ করা হয়েছে, এবং মোটামুটি কিন্তু বড় একটি কাটআউট বলা যেতে পারে। অর্থাৎ পুরো ফোনটির কিন্তু 4 ভাগের প্রায় 1 ভাগ অংশ জুড়ে জাস্ট থাকছে এর ক্যামেরা বামটুকু, এবং সেখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশের সাপোর্ট দেখতে পারবো। তো ফোনটির ব্যাক সাইডটি কিন্তু থাকছে প্লাস্টিকের, এবং এর কালার ভেরিয়েন্টটি কিন্তু খুবই অসাধারণ থাকছে। অর্থাৎ গ্লোসি টাইপের একটি ফিনিশিং দেওয়া রয়েছে, যার মাধ্যমে অনেকগুলো কালার আমরা একসাথে দেখতে পারবো। বিশেষ করে সানসেট গোল্ড যে কালারটি রয়েছে সেখানে কিন্তু কালার শিফটিং লক্ষ্য করা যায়, যার কারণে কিন্তু ফোনটি দেখতে আসলে সুন্দর লাগে। এবং ফোনটি কিন্তু একটি বক্সি টাইপের ডিজাইনের সাথে এসেছে, যার মাধ্যমে কিন্তু একটু প্রিমিয়াম টাইপের ফিল হয়। এবং সাইডের ফ্রেমগুলো প্লাস্টিকে থাকছে, কিন্তু সেখানেও কিন্তু একটি গ্লসি ফিনিশিং দেওয়া রয়েছে, যার মাধ্যমে কিন্তু ফোনটি আসলে 20,000 টাকা প্রাইস সেগমেন্টে প্রিমিয়ামই দেখায়। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি 5 সেলফি ক্যামেরাও দেখতে পারবো। তো ফোনটির বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ফোনটি থাকছে 210 গ্রাম ওয়েটের, এবং এর থিকনেস থাকছে 8.5 মিলিমিটার। তো মোটামুটি ওয়েট রাখা হয়েছে, এবং থিকনেসটাও অতটাও থিক করা হয়নি, মোটামুটি রাখা হয়েছে, যা ওয়ান হ্যান্ডে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আশা করি। এবং ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই করা হয়েছে, যার কারণে কিন্তু এক সাইড কখনো হেভি মনে হবে না, কিন্তু ক্যামেরা সাইডটা একটু মোটামুটি হেভি লাগলেও লাগতে পারে, কেননা যেহেতু একটা বড় ক্যামেরা বাম প্রোভাইড করা হয়েছে। এছাড়া বক্সি টাইপের শেপ তো রয়েছে, যাতে আপনারা ফোনটি ওয়ান হ্যান্ডে মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন, ইন হ্যান্ড ফিলটা আপনারা ভালোই পেয়ে যাবেন। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে থাকছে একটি ভলিউম আপ ডাউন বাটন, তার পাশাপাশি থাকছে একটি পাওয়ার অন অফ বাটন, যেটাতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। এছাড়া লেফট সাইডে গেলে আমরা একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা আমরা দুটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। তার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডেরও সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এর বেস ভেরিয়েন্টটি থাকছে 128GB এবং 256GB পর্যন্ত, তারপরেও এখানে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, তার পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোফোন। তো এখন কিন্তু 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো এসডি কার্ড কিন্তু অনেকের প্রায়োরিটি হয়ে থাকে, তো এই দুটি জিনিসই কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তার সাথে কিন্তু উপরের দিকে আমরা আরো একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, এবং এর সাউন্ড সিস্টেমটি কিন্তু JBL টিউনড ডুয়েল স্টেরিও স্পিকার। অর্থাৎ আমরা এর সাউন্ড সিস্টেমে কিন্তু JBL এর সাপোর্ট দেখতে পারবো, অর্থাৎ খুবই ভালো টাইপের কিন্তু একটি লাউডনেস এবং বেস কিন্তু এটি প্রোভাইড করছিল, অর্থাৎ সাউন্ড সিস্টেমটা যথেষ্ট ভালো থাকবে আশা করি। তো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু আমরা একটি 6.78 ইঞ্চিসের একটি ফুল HD+ IPS LTPS ডিসপ্লে দেখতে পারবো, যেটাতে কিনা NEG এর একটি গ্লাস প্রোটেক্টর সাপোর্ট রয়েছে। ফোনটিতে আমরা 16 মিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট পেয়ে যাব। এছাড়া 396 ppi থাকছে এর ডেন্সিটি, এবং ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে, এর পাশাপাশি 580 নিটসের পিক ব্রাইটনেসও প্রোভাইড করা হয়েছে। তো ডে লাইটে কিন্তু অর্থাৎ ডিরেক্ট সানলাইটে কিন্তু ফোনটি ইউজ করতে কোনো রকমের সমস্যা দেখা দিবে না, মোটামুটি ভাবে আপনারা ভালো ইউজ করতে পারবেন, এবং ইনডোরে কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনারা ডিসপ্লেটি ইউজ করতে পারবেন। এর পাশাপাশি 396 ppi ডেন্সিটির মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটি কালার দেখতে পারবেন, ডিসপ্লেটি থেকে যথেষ্ট ভালো স্যাচুরেটেড কালার দেখতে পারবেন, অর্থাৎ কন্টেন্টগুলো দেখে কিন্তু আপনারা যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন। এবং 120 হার্জের রিফ্রেশ রেট যেহেতু রয়েছে, মাল্টিটাস্কিং আপনারা খুব সহজেই এখানে করতে পারবেন, কোনো রকমের ডিস্ট্রাকশন দেখা দিবে না। কিন্তু এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হতো সেক্ষেত্রে কিন্তু আর একটু বেটার হতো, বাট IPS LCD প্যানেল কিন্তু অতটা আহামরি খারাপ না। এছাড়া গাইস, ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ শুটার এবং QVGA একটি সেন্সর।
এর পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে আমরা একটি 16 মেগাপিক্সেলের শুটার পেয়ে যাব। তো 64 মেগাপিক্সেলের শুটার মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ভালো একটি ফটোগ্রাফি করতে পারবো, অর্থাৎ মোটামুটি একটি বুস্ট আপ ছবি কিন্তু এটি প্রোভাইড করে। ন্যাচারাল টাইপের না, একটু বুস্ট আপ থাকে, কালার বুস্ট আপ থাকে, একটু স্যাচুরেটেড থাকে ছবিগুলো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপের কিন্তু এখানে ফটো আমরা পেয়ে যাব। এবং ডেপথ সেন্সর এবং কিউভিজিএ কিন্তু অতটা আহামরি ভালো কোনো সেন্সর না, কিন্তু আলট্রা ওয়াইড দিলে কিন্তু এখানে যথেষ্ট ভালো হতো। এছাড়া মেন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 2K তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, কিন্তু এখানে কোনো ওআইএস এর সাপোর্ট যেহেতু নেই, তো অতটা একটু শেকি ভাব থেকে যায়। এবং ভিডিও কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, যথেষ্ট ডিটেলস ধরে রাখতে পারছিল, বাট আর একটু স্টেবল আর একটু ডিটেলস যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে একটু ভালো লাগতো এবং একটু স্যাচুরেটেড থাকলো, ভিডিও দিক থেকে কোনো রকমের আফসোস থাকতো না। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আমরা 16 মেগাপিক্সেলের যেহেতু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এর মাধ্যমে ইনডোরে আমরা ভালো রকমের সেলফি তুলতে পারবো, আউটডোরেও তুলতে পারবো, কিন্তু এখানে ফেসের টোনটা একটু ন্যাচারাল রাখে না, কিছুটা কন্ট্রাস্টি করে দেয় এবং কিছুটা স্মুথ করে দেয় ফেসটাকে, কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগে। এভারেজ টাইপের আমি বলবো এর সেলফি ক্যামেরাটি। এবং মেন ক্যামেরাটাও যে আহামরি অতটাও ভালো তেমনও না, ওইটাও এভারেজ টাইপেরই। এবং সেলফি ক্যামেরার মাধ্যমে আমরা 1080 তে 30 FPS পর্যন্ত ভিডিও শুটের সাপোর্ট পেয়ে যাচ্ছে। এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু মিডিয়াটেক হেলিও G99 একটি চিপসেট প্রোভাইড করেছে, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো জিপিইউটা কিন্তু একটি ওল্ড গ্রেডের জিপিইউ, তো এই সম্পর্কে আমি কথা বলবো। তো ফোনটিতে ওএস হিসেবে থাকছে Android 13 এবং এর ইউআইটি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলিও বলা যেতে পারে, কিন্তু কিছু এক্সট্রা অ্যাপস আগে থেকে ইনস্টল করা থাকে, তো সেগুলো আপনারা ইনস্টল করে নিতে পারেন। এছাড়া ইউআই ইউজেসটা কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবেই করতে পারবেন। তো ফোনটি কিন্তু বাংলাদেশে মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট এবং একটি হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্ট। তো 8GB 128GB ভেরিয়েন্টটি কিন্তু বাংলাদেশে 18,999 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ 19,000 টাকা, এবং 8GB 256GBটা 23,999 টাকা, অর্থাৎ 24,000 টাকায় পাওয়া যাবে। তো ফোন দুটি যেহেতু অফিসিয়ালি ফোন, তো প্রাইসটা এই 20,000 টাকার মধ্যেই থাকবে। তো মিডিয়াটেক হেলিও G99 গাইজ একটা কমন প্রসেসর, অর্থাৎ কমন একটি চিপসেট। এখন পর্যন্ত 20,000 টাকা প্রাইস পয়েন্টে বেশিরভাগ ফোনে কিন্তু এই চিপসেটটা দেখা যায়। তো এই সম্পর্কে কিন্তু বেশি কিছু বলার নাই, এর মাধ্যমে গেমিংটাও খুব ভালো লেভেলে হয়ে যায়, বাট এটা কিন্তু একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন না, কেননা এর মাধ্যমে কিন্তু হেভি টাইপের গেমিং আপনারা করতে পারবেন না, টোটালি মিডিয়াম টাইপের, অর্থাৎ টুকটাক যারা গেমিং করে থাকেন তাদের জন্য এটি যথেষ্ট ভালো হবে। তো এই G99 এর মাধ্যমে কিন্তু আপনারা PUBG, ফ্রি ফায়ার এছাড়া বেস টাইপের গেমগুলো ইজিলি খেলতে পারবেন। হায়ার সেটিংসে মোটামুটি ভালো সেটিংসেই খেলতে পারবেন, হায়ার সেটিংস বলবো না, এবং গ্রাফিক্সটাও মোটামুটি ভালোই পেয়ে যাবেন। 45 অথবা 40 FPS মতো আপনারা এখানে সাপোর্ট দেখতে পারবেন, এবং মোটামুটি ভালোই ফ্রেম ড্রপটি ধরে রাখতে পারছিল, কোনো রকমের ডিস্ট্রাকশন দেখা দিচ্ছিল না। তো আমি বলবো এভারেজ টাইপের একটি প্রসেসর, যার মাধ্যমে এভারেজ টাইপের আপনারা গেমিং করতে পারবেন। তো গাইস বলছিলাম যে আমরা এর জিপিইউ নিয়ে একটু কথা বলবো। তো জিপিইউটা কিন্তু একটু ওল্ড গ্রেডের জিপিইউ, তো এর মাধ্যমে কিন্তু প্রসেসরের যে পারফরমেন্সটা সেটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ যে পারফরমেন্সটা আপনাদের প্রোভাইড করতে পারতো হায়ার সেটিংসে খেলার মতো, সেটা কিন্তু এই জিপিইউটা আটকায় দেয়। কেননা জিপিইউটা অনেক আগের একটি জিপিইউ, এটি যদি আরেকটু ভালো লেটেস্ট জিপিইউ যদি প্রোভাইড করে, তো তাহলে কিন্তু আপনারা গ্রাফিক্সের দিক থেকে অনেক ভালো একটি সাপোর্ট দেখতে পারতেন। তো যাই হোক, কিছু বলার নেই, 20,000 টাকা প্রাইস পয়েন্ট, এর থেকে আহামরি আমরা কিছু আশা করতেও পারি না এখন বর্তমানে যে প্রাইস গুলো আপ হতে আছে স্মার্টফোনে, তো সেই দিক থেকে এটা আমি এভারেজ বলবো। তো এবার যদি কথা বলি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে, তো এটাতে কিন্তু 5000 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে, যাতে কিনা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো টাইপের একটি ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারির দিক থেকে, অর্থাৎ এভারেজ টাইপের যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে একদিনের মতো ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, একদিনে বেশি পেয়ে যাবেন। আর একটু ভালো যদি গেমিং করে থাকেন তাহলে কিন্তু দিন শেষে একবার চার্জ দিতে হবে। তো এই ফোনটি কিন্তু 20,000 টাকা অর্থাৎ 19,000 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি বলবো কি, যেহেতু G99 একটি প্রসেসর, এছাড়া অ্যামোলেড ডিসপ্লের একটা ঘাটতি রয়েছে এবং ক্যামেরার দিক থেকেও মোটামুটি একটা ঘাটতি রয়েছে। তো আপনারা অন্য একটি ফোন রয়েছে, যেমন 20,000 টাকা প্রাইস পয়েন্টে Redmi Note 12 4G একটি ফোন রয়েছে। তো এটির একটি ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেটাও চেক আউট করতে পারেন। সেটাতে কিন্তু Qualcomm Snapdragon 685 একটি প্রসেসর প্রোভাইড করা হয়েছে এবং সেটাতে অ্যামোলেড ডিসপ্লেও রয়েছে। তো সেটির সাথে এটি কম্পেয়ার করলে আমি মনে করি যে Redmi Note 12 এর দিকে গেলে আপনাদের মনে ভালো হবে। সেটাও কিন্তু একটি অফিসিয়াল ফোন অবভিয়াসলি। তো আপনারা দুটির ভিতরে একটি কম্পেয়ার করে দেখতে পারেন আপনাদের জন্য কোন ফোনটি ভালো হয়ে থাকে। তো গাইস, এই ছিল আজকে আমাদের Infinix Note 30 ফোনটির রিভিউ। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক রিভিউ ভিডিওতে অথবা কোন এক টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।